আমরা কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য আমাদের সরকারের কাছ থেকে পাইনি। আচ্ছা, তাহলে বিজেপি প্রতিদিনই বলছে তা আমরা পুশিন ঠেকাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। বিজেপি বলছে ভাষণটা তো সরকার থেকে আসতে হবে, কেননা শুভেন্দু যখন বলছে এত লোক ঢুকাইয়ে দিছে পুশিন করে, তো সেক্ষেত্রে আমার সরকার যদি বক্তব্য আমরা না পাই, তাহলে বিষয়টা এমন হতে পারে কি শুভেন্দু মিথ্যা বলছে নাকি ঢুকাইছে আমার সরকার চেপে যাচ্ছে। দুইটা প্রশ্ন কিন্তু থাকে এখানে, এবং সরকারের সেটা অবশ্যই ক্লিয়ার করা উচিত। যদি শুভেন্দু ঢুকিয়ে থাকে আর সরকার চুপ থাকে, তাহলে তো এটা বোঝা গেল রোহিঙ্গার মতো ঢুকতেছে কিনা, এটা কোশ্চেন মার্ক। আমি চ্যালেঞ্জ করছি না সরকারকে, কিন্তু এখন ভাবনার বিষয়টা কেন হচ্ছে, এটা হলো একটা ফ্যাক্টরটা হইলো আমরা কিন্তু গভর্নমেন্ট ভার্সন ইতিমধ্যে পাইছি, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি 12-13টা চিঠি লিখেছে। তো 12-13টা চিঠি লিখতে হয় কখন? যখন আপনার চিঠির কোনো গুরুত্ব থাকে না। আপনার গুরুত্ব দিলে এক চিঠির গুরুত্বই অনেক, টেলিফোন কনভার্সনের মানে কথাবার্তা বলা সেটার গুরুত্ব অনেক। এটা রিলেশনশিপের ব্যাপার। আজকে আমাদের কাছে যে দৃশ্যমান যে বিষয়গুলো হচ্ছে, আমরা ধারণা করছিলাম এরকম যে আমরা ওই পক্ষ থেকে মানে ওপার থেকে এরকম কথা শুনছি, ভারতে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার তারা দেখতে চায়। তা আমরা মনে করছি নির্বাচিত সরকার হলেই বোধহয় সম্পর্কের উন্নয়ন হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে যদি ইউনূস সরকারের শেষ দিন পর্যন্ত দেখি, তাহলে আমরা ভিসা জটিলতায় ভুগতেছি। সেই ভিসা জটিলতা কিন্তু আমাদের শেষ হয় নাই। ইভেন নির্বাচিত সরকার আসার পর ভিসা জটিলতা মানে ভিসা জটিলতা আমরা ভিসা দেওয়া হচ্ছিল না। যে সমস্যা কি আমাদের? আমি সেটা সমস্যা কি সেটা তো অন্য চ্যাপ্টার। জটিলতা না 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 মুদ্রা পাচ্ছে না 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 সমস্যা কি, এটা তো অন্য চ্যাপ্টার। বেঁচে গেছে। আরে ভাই, ওটা তো অন্য চ্যাপ্টার। আমি তো আমেরিকা জিন্দেগিতে যাব না, আমি ইন্ডিয়া জিন্দেগিতে যাব না, কিন্তু আমি যাইতে চাইলে আমি অবস্ট্রাগল কেন থাকবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। সেই অবস্ট্রাগল আসছে 5ই আগস্টের পর। সেটা এই নির্বাচিত সরকার আসার পরও বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই, বরং অ্যাড হলো কি পুশিন। যেই পুশিন 55 বছরের মধ্যে আমরা টের পাই নাই, কিন্তু এখন পুশিন ইতিমধ্যে 4.5 ঢুকেছে। এটা কিন্তু বলতেছে একজন ব্যক্তি। অবশ্যই এটার জন্য একটা রাষ্ট্রীয় স্টেটমেন্ট দরকার সরকারের পক্ষ থেকে। যদি না আসে, আমরা এখানে বসে বসে শুভেন্দুকে মিথ্যাবাদী বলবো? যদি তাকে মিথ্যাবাদী বলি সেটা কি ভালো হবে? ওখানে বসে বলবে বাংলাদেশের জনগণ আমাকে মিথ্যাবাদী বলতেছে। আমার ভাষণ দরকার, সরকারি ভাষণ দেওয়া উচিত। পরিষ্কার বলবে কেউ ঢোকে নাই সেটা বলবে, আর নয় যদি ঢুকে থাকে সেটা বলবে। 3 নম্বর আমার কথা হলো, আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু বাংলাদেশি ওই দেশে আছে, আমি তর্কের খাতিরে ধরলাম, থাকতেই পারে। যদি থাকে, আপনি 55 বছর ভাল লাগলো বা হজম করতে পারলেন, এখন পারছেন না কেন? এটা আমার প্রশ্ন। তার মানে কি এই গণতান্ত্রিক সরকারের সাথে আপনার সম্পর্কটা বৈরী বলে আমি মনে করি, পরিষ্কার। 2 নম্বর আসেন, ইউনূস সাহেব যখন সরকারে ছিল সবসময় ভারতের সাথে সবচেয়ে খারাপ সম্পর্ক ছিল, আমরা সবাই বলছি, এমন কেউ নাই বলি নেই। বাট পুশিন কিন্তু একটা ডিমেরিটসও আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন। উনি যদি খুব কমফোর্টেবল পুশিন করাইলে এটা আমার সরকারের জন্য একটা খারাপ অবস্থা, আমার জন্য খারাপ অবস্থা, আমার দেশে বাড়তি লোক ঢুকতেছে। এটা যদি হয়, তাহলে ইউনূস সাহেবের সময় যদি আপনার খারাপ সম্পর্ক থাকা সত্ত্বেও পুশিন করতে পারেন নাই, তাহলে এই সরকারকেও আপনি কি ইউনূস সাহেবের দিকে ঝুঁকতে বাধ্য করেন না। আমার কথাটা বুঝেন। মানুষ যখন বেকায়দায় পড়ে তখন অবলম্বন খোঁজে। আমি ধরে নিলাম যদি সরকার এমন কোনো খারাপ পরিস্থিতিতে পড়ে থাকে যে ইউনূস সাহেবের সময় 18 মাসে তো আমরা শুধু ভিসার প্রবলেমটা ছিল, পুশিন হয় নাই। তো আজকে যদি পুশিন হয়, তাহলে আপনি তো একটা সরকারকে বাধ্য করেন কিনা আবার আরেক দিকে ঝুঁকতে। কারণ ইতিমধ্যে আপনাদের ধারণা হয়েছে যে তারা আমেরিকার দিকে ঝুঁকছে, সত্য মিথ্যা আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না। তো আপনি যদি খারাপ পরিস্থিতি আরো করেন, আর এই সরকার যদি আরো বেশি আমেরিকার দিকে ঝোঁকে, কথার কথা, জিনিসটা কি ভালো হবে? আমার কথা হলো, এই পুশিংটাকে ব্লক করতে হইলে এটা তো 2 পক্ষের বসা দরকার। আপনি সরকার 4.5 ঢুকাই দিলেন আর আমরা নীরব থাকলাম, এই দুইটাই তো ক্ষতিকর। সুতরাং আমার কাছে মনে হয় সরকারের সাথে ভালোভাবে মানে টাইম টু টাইম ডিপ্লোম্যাটিক একটা আলোচনা দরকার। কেন বলি, এটা না হইলে আপনার সমাধানটা তো ডিপ্লোম্যাটিক্যালি করতে হবে। আজকে 4.5 ঢুকাইছেন, তাহলে কি আরো ঢুকাবেন? আর সরকার যদি ভাষণ না দেয়, আমরা তো তারটা ধরে নিব। আবার এখন যে বিজেপি যে বিএসএফ যে সম্মেলন চলছে 4 দিন ব্যাপী, এই সম্মেলন থেকে কোনো ভালো কিছু আশা? সেটা তো সম্মেলন হওয়ার পর আমরা রেজাল্ট পাবো। এখন যদি এরকম নীরব থাকে সরকার, তাহলে তো আমরা পাবো না। আবার জাহিদ সাহেব সম্পর্কে একটা কথা বলছেন, জাহিদ সাহেব বলছে যে এটা হতে পারে। জাহিদ সাহেবের এই কথাটা আমি টু সাম এক্সটেন্ট একসেপ্ট করতেছি। কেন? যে উনি বলছেন যে ঠিক হয়ে যাবে। বিষয়টা এমনও হতে পারে যে এইটা যেহেতু তাদের নির্বাচন ইশতেহারে ছিল, সুতরাং এটা চলমান রাখতে হবে আগামী লোকসভা নির্বাচন পর্যন্ত। মানে আগামী লোকসভা নির্বাচন হওয়ার পর আবার গভর্নমেন্ট 5 বছরের জন্য যদি তারা ক্ষমতায় চলে আসে, এটা একটু শিথিল হতেও পারে যে নির্বাচন পর্যন্ত এটা কোনো স্ট্যান্ডবাজি কিনা। কিন্তু যেহেতু 4.5 পুশ করছেন বলছেন, এই কথাটার একটা পরিষ্কার আনসার আমরা আমাদের সরকারের কাছ থেকে চাই। অসংখ্য ধন্যবাদ। আমি আওয়ামী লীগ পতিত সরকার পালায়ে গেছে, সেই ঘটনা তো আসি, সেটা একদিক, সেটা একটা দিক, সেটা চলমান প্রক্রিয়া, বিচার হওয়া উচিত কি উচিত না, চলছে, আমরা মনে করি চলা উচিত। কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার তো
কন্ট্রাডিক্টরি কাজ করতেছে। আপনি তো একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখছেন, আবার আপনি বলছেন যে যাদের কোনো নিরপরাধ না বা যাদের কোনো পরিচয় নাই বা দলীয় পদ নাই তারা করতে পারবে। বিষয়টা একটা কর্মী আজকে বিএনপির মতো বড় দলের সাথে কয়েক কোটি লোক ইনভলভ আছে, সবার তো পদ থাকবে না, সবার পদ থাকবে না। আমি বিএনপির ওনারা যত গালি দেই না কেন, উনি নির্বাচনে দাঁড়ালেন, কোর ভ্যালুর কিছু লোক থাকে দলে, তারা তাকে ভোট দিবেই। অর্থাৎ যদি আমি বলি বিএনপির 35% ভোট আছে, তার ভিতরে কোর ভ্যালুর ভোট মনে করেন 15টা বা 20টা, আপনি এটা সরাইতে পারবেন না, এটা সরবেই না সে, কারণ এটা তার অস্থি মজ্জায় চলে গেছে। ইয়েস, একইভাবে আওয়ামী লীগের সেই ভোট আছে। তো আপনি যখন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন, সেটা চলমান থাকবে, তাহলে আপনি কি এটা আরেক ধরনের মানুষের সাথে প্রহসন করছেন কিনা, যে তাদেরকে বুঝাচ্ছেন কিনা যে জনগণকে আমাদের বুঝাইতে হবে যে তোমাদের যে কর্মকাণ্ড ছিল সেটার বিরুদ্ধে আমরা আছি, এই জন্য তোমার কার্যক্রম নিষিদ্ধ করছি, কিন্তু একশনে আপনি সেটা দেখাচ্ছেন না। এটা তো আবার দলীয় নির্বাচন না, এটা ব্যক্তির একটা নির্বাচন করার তো অধিকার আছে। দলীয় নির্বাচন যদি না আসে তাহলে আপনি এই কথা বলবেন কেন? এই কথাটা বলবেন কেন? আপনার বলতে বললো কে? আপনি যদি দলীয় প্রতীক না থাকে, দলীয় প্রতীক নৌকা কি ধানের শীষ নাই, তো দাড়িপাল্লা নাই, তো এনসিপির শাপলাকলি নাই, আওয়ামী লীগের নৌকাও নাই, তো যে মনে চায় সে করুক, তা আপনি বলতেছেন কেন? আপনি তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না বিষয়। একটু আগে তার একটা বিষয়ের প্রশংসা করলাম যে এই যে পুশিন সংক্রান্ত যে বিষয়টা, যেটা স্ট্যান্ডবাজি হতে পারে, আমি বললাম যে এটার সময় হয়তো লোকসভা নির্বাচন হয়ে গেলে আবার থেমে যেতে পারে, লোকসভা নির্বাচন হওয়া মানেই 5 বছরের জন্য এটা স্থগিত। তা আপনি আবার এই কথাটা বললেন কেন? আমি ঠিক বুঝি না যে ওনারা বসার পরে ওনাদের কি প্রধানমন্ত্রীর কাছে তার ইমপ্রেশন দিতে হবে ডেইলি যে আমি কিছু বলি, নাকি উনি আবার ওখানে বসে ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ যদি কোনো কারণে ফেরত আসে সবাই পালালে আমার জন্য পালানো না লাগে? এই ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করা ঠিক না। সে তো চুপচাপ থাকলেই পারে। আপনি যখন প্রতীকে নির্বাচন করবেন না, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এটা তো আইডেন্টিফিকেশন নাই। করুক অ্যাজ ইউজুয়াল। আপনি বলতে যান কেন কে নির্দোষ কিংবা যায় যে অপরাধ করেন? হু আর ইউ টু আইডেন্টিফাই? এটা তো কোর্ট ডিসাইড করবে। কোনো মামলায় তো জাজমেন্ট হয় নাই, ওই একটা মামলার জাজমেন্ট হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। আর এখন তো আমরা আইসিটি কোর্টের অস্তিত্বই খুঁজে পাই না। আপনি তো বলতেছেন বিচার আদৌ হবে কিনা, আমি ওই বিতর্কে যাচ্ছি না এখন, কিন্তু আমি এই কথাটা সাপোর্ট করি না। এটা আপনি বলা নিষ্প্রয়োজন ছিল। আপনি যদি প্রতীক ছাড়াই নির্বাচন করেন, যে মনে করেন সে করুক, সমস্যা কোথায়? আপনার অহেতুক একটা বিতর্ক তৈরি করেন। আমার মনে হয় উনি ভীত সন্ত্রস্ত। মানে আমি অনেকেই দেখি কেন ভীত সন্ত্রস্ত, যে যদি কোনো কারণে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়, এই জন্য বোধহয় সবকুল রাখতে চায়। অনেক মানুষ আছে সবকুল রাখতে চায়, আপনি সবকুল রাখতে পারবেন না। সবকুল যদি রাখতে চান, আমার মতো নিরপেক্ষ হয়ে যান, কোনো দলে যায়েন না, কিছু হইন না, সরকারি সুবিধা নিয়েন না, উপদেষ্টা হইয়েন না, মন্ত্রী হইয়েন না, এমপি হইয়েন না, তখন আপনি মানুষ আপনাকে গ্রহণ করবে। আমার কথা ভুল হইলেও ভাববে ওনার মেধা কম, উনি ভুল বলছে। আর আপনি ভুল বললে বলবে আপনি ইন্টেনশনালি বলছেন। তো এই জন্য কম কথা বলা ভালো, সুযোগ পাইলেই বলতে নাই। এটা উনি ভালো কাজ করেননি, উনি জাজমেন্ট দিচ্ছেন। হি ইজ নোবডি টু মেক এনি জাজমেন্ট, যে কে নিরপরাধ কি অপরাধী, এই জাজমেন্ট উনি দিতে পারবেন না। আর প্রতীক ছাড়া নির্বাচন যখন হবে, এনিবডি ক্যান পার্টিসিপেট। সেটা তো আপনি যদি দেরি করেন, তাহলে আপনার ন্যায় বিচারটাও নষ্ট করে দিলেন। বাংলাদেশের যে ইতিহাস, তাতে বাংলাদেশ শুধু খুনির বিচার করার নজির আছে। খুনি একটা জিনিস আর ষড়যন্ত্রকারী আর এক জিনিস। অর্থাৎ খুনি যে খুন করে, ষড়যন্ত্রকারী প্রশ্ন আসলে সে কিন্তু মেইন ম্যান না, হি ইজ দ্য কিলার, বাট ষড়যন্ত্রকারী আছে। তো যে বিষয়টা আনলেন যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী কথাটা আসছে, তাতে একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কিলারের বিচারটা করতে বাধা কোথায়? যদি বলেন কিলার তো দেশে নেই, এটা কি হয় না, ইনঅ্যাবসেন্সিয়া ট্রায়াল হবে, সমস্যা নাই তো, পলাতক আসামির বিচার হবে, আমি ওখানে যাচ্ছি না। বাংলাদেশে মারাত্মক নজির আছে, ষড়যন্ত্রকারীর বিচার করতে পারে না, টাচই করতে পারে নাই। জাতির জনক বঙ্গবন্ধু হত্যার যে বিচারটা হইল, সেখানে বঙ্গবন্ধু হত্যার যারা কিল করছে তাকে, তাদের বিচারটা হইছে। সেই বিচার অন্তত 3 মাস 6 মাস পরে স্টেটমেন্ট দিছে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব, যে আমাদের হত্যাকারীর বিচার হয়েছে, কিন্তু আমরা এখন ষড়যন্ত্রকারীদের ব্যাপারে একটা কমিশন গঠন, মনে আছে আপনার? আচ্ছা, ক্রিমিনাল কেসের বিচার এইভাবে হয় না। আপনি অর্ধেক করবেন আর অর্ধেক করবেন না। আপনি কিলারদের বিচার, কিলার পাইলে কিন্তু ষড়যন্ত্রকারী পাওয়া যায়, আর ষড়যন্ত্রকারী পাইলে কিলার নাও পাওয়া যেতে পারে। কেমন? আমি আপনাকে হত্যা করব, এইটার জন্য আমি দায়িত্ব দিলাম তারে, উনি দায়িত্ব নিয়ে উনি করলেন না। ভাই আমি দায়িত্ব নেব না, বলতেছি উনি একজন তৃতীয় একজন ব্যক্তিকে হায়ার করলেন, তৃতীয় ব্যক্তি করলো, তাহলে আমি কিন্তু জানলাম না, দায়িত্ব আমি ওনাকে দিলাম। তার মানে হচ্ছে কিলারকে পাইলে ষড়যন্ত্রকারীকে পাওয়া যায়, কারণ কিলার বলবে উনি, ওনার থেকে আসবো আমি। কিন্তু আপনাদের ষড়যন্ত্রকারীকে পান, কিলারকে নাও পেতে পারেন। সুতরাং ষড়যন্ত্রকারী ইলিগাল, মানে ইমম্যাটেরিয়াল, কেন আপনি ওই পর্যন্ত রিচ করতে পারবেন না। কিন্তু কিলারের বিচার, যেহেতু বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্রে কিলারের বিচার আপনি করছেন, ষড়যন্ত্রে খোঁজেন নাই, এখানে এই বিচারটা হওয়া উচিত। এক, শেখ হাসিনার বিচার তো হয়েছে, যে
আমি ওটা বলছি না, আমি বলছি হাদি হত্যার বিচারের ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের যে কিলারের বিচারে ষড়যন্ত্র খুঁজে পাওয়া যায় নাই, দরকারও নাই, কিলারের বিচারই হোক। আমি সাপোর্ট করি না লয়ার হিসাবে, কিন্তু বিচারটা দেখতে চাই। পাশাপাশি উনি একটা কথা বলছেন, প্রধানমন্ত্রী, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, উনি হাদির বিচার চায় কি না চায় বড় কথা না, কিন্তু কবর জিয়ারত করছে। এটা ইফ ইট ইন্ডিকেটস যে এই মৃত্যুটার বিচার উনি চান, তাহলে রামিসার মতো একটা সময় বেঁধে দেওয়া যেত। কারণ রামিসা হত্যার সময় যে সময়টা বেঁধে দিছে, বিচার বিভাগ কিন্তু সেই সময়ের মধ্যে করেছে। বিচার বিভাগের নির্বাহীর অধীনস্থ কিংবা নির্বাহী জোর করলে ওর থেকে বের হয়ে যাইতে পারে না বিচার বিভাগ, এইরকম কিছু বক্তব্য আমরা পেতে চাই। হাদি হত্যার ব্যাপারে আসুক, সাগরণী হত্যার ব্যাপারে আসুক, 24শে জুলাইতে যারা হত্যা হয়েছে সেখানে আসুক, ইভেন পুলিশ যে হত্যা হয়েছে, সব হত্যা আপনার টাইম ফ্রেম করেন। যেহেতু নির্বাহী বিভাগ টাইম ফ্রেম করে দিলে হয়, আপনি দিবেন না কেন? ওখানেই আমাদের কোশ্চেন মার্ক। তার মানে গভর্নমেন্ট যদি ইচ্ছা করে, গভর্নমেন্ট যেখানে ইচ্ছা করবে যেটার বিচার চাই সেটা হবে। এবং সেটা ইতিমধ্যে এস্টাবলিশড করছে যে স্বাধীন বিচার বিভাগ আমাদের হয়েছিল, পৃথক সচিবালয়, সেটা এই সরকার এসে ওটাকে বিলুপ্ত করে দিয়ে বিচার বিভাগ তার অধীনস্থ নিছে। ওনারা যেভাবে চাইবেন সেভাবে হবে। আমি আপনার সাথে একমত না, এটার সাথে বাজেট পরে ওনার সাথে এটা নিয়ে কথা বলতে হবে। আজকে যদি আপনি তো আইনজীবী, আমি তো সবই বললাম, আমি আইনজীবী হিসেবে বিচার হয় না। যদি আপনার কনফেশন যদি না হতো, প্রমাণ যদি না থাকতো, তাহলে কি আপনি 16 দিন, 18 দিন, 20 দিন, 18 মাসের মধ্যে শেষ করতে পারতেন? আপনি 16 দিন, আপনি যদি আবার ওই বিতর্কে আসেন, 164 স্টেটমেন্ট দিছে, 164 যদি না দিত, রাখেন 164 স্টেটমেন্ট দিছে, মানে কি আমি করছি? যদি না দিত, আমার কথা শেষ করতে দেন। যদি না দিত, আমি শেষ করতে দেন না। যদি না দিত কি হইতো? তাহলে আপনি জোরকে ফাঁসি দিতেন। আপনি 164 কিভাবে দেয় আমরা জানি তো। এরকম লক্ষ লক্ষ মামলা বাংলাদেশে 55 বছরে হয়েছে, সবারই 164 ছিল। 164 ছিল, সবারই 164 ছিল। যাদের 164 ছিল তার 90% মামলায় কিছু হয় না। কিন্তু 164 কি কইছে পরে? আমি 164 বললাম তো, 164 90% কেসে আসামি খালাস হয়ে গেছে। কারণটা কি? কারণটা বলে দেয় যে আমি জোরপূর্বক পরিস্থিতির মধ্যে করতে বাধ্য হইছি। আপনি এটা কথাটা আপনি বুঝছেন। আমি তো এখানে ডিজায়ার করছি, আমি এতদিন কি বলছে রামিসার বাবা রায়ের পরে, যে প্রধানমন্ত্রীর দেওয়া টাইম ফ্রেমের মধ্যে আমরা রায় পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন আমরা খুব দ্রুত 6-7 দিনের মধ্যে বিচার করে ফেলবো। এই যে জিনিসগুলা, এটা তো একটা ইনফ্লুয়েন্স হয়েছে, সেটা বোঝা যায়। আপনি ন্যায় বিচার হয়েছে তো? ন্যায় বিচার নিশ্চয়ই ন্যায় বিচার হয়েছে, কিন্তু ইনফ্লুয়েন্স ছিল। কোর্টের বিচার নিয়ে তো আমরা কথা বলছি না। কোর্টের বিচার নিয়ে আমরা একবারও প্রশ্ন করছি যে রায়টা সঠিক না ব্যাঠিক? কোর্টের মানে ইনফ্লুয়েন্সই হয়নি এটা। আমি বলছি ইনফ্লুয়েন্স হোক বা না হোক, ওনারা যে টাইম ফ্রেম দিছে, এইরকম টাইম ফ্রেম ওই হত্যাগুলাই দিয়ে দেখ, আমি সেটা বলছি। হাদি হত্যা, সাগরণী হত্যা দিয়ে দেখ। আপনি একটা মামলা যেটা করবেন কোর্টে, আমি চেষ্টা করব সরকারকে, মানে অ্যাটর্নি জেনারেল অ্যাটলিস্ট বলতে, যে যেন টাইম ফ্রেম করে দেন। তাহলে আরো একটু বলি, আচ্ছা আপনি তো কোর্ট কাছারিতে যান, অ্যাপিলেট ডিভিশন বা সুপ্রিম কোর্ট বহু ডাইরেকশন দিছে যে নিম্ন আদালতের এই রায় মামলাটা আগামী পরবর্তী 6 মাসের মধ্যে নিষ্পত্তি করো। এরকম হাজার হাজার না লাখ হবে 55 বছরে। কোন মামলা 6 মাস, যে টাইমটা ফ্রেম দিছে তার ভিতরে শেষ হয় নাই। 6 মাসের কাছে 9 মাস, কোন 6 মাসের কাছে 6 বছর হয়েছে। অ্যাপিলেট ডিভিশন কি ওদেরকে কোর্ট কন্টেম্প প্রসিডিং ড্র করছে? করে নাই কেন? হ্যাঁ, করে নাই কেন? অর্থাৎ অ্যাপিলেট অর্ডার যদি নিম্ন আদালত না মানে কিচ্ছু আসে যায় না, বাট নির্বাহী বিভাগ আদেশ যদি না মানে তাহলে প্রবলেম আছে। দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, এনিওয়ে এখন আমি বাজেটের জায়গায় আসি। বাজেট সম্পর্কে আপনি কি বলছেন? বাজেট হচ্ছে যে, আমি এটা বাজেটটা সরকার 9,38,000 কোটি টাকার একটা বাজেট সরকার দেবেন, 11 জুন সেটা প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। কিন্তু এর মধ্যে একটা ছায়া বাজেট হয়েছে, জামায়াতে আজকে দিয়েছে এবং এনসিপি একটা দিয়েছে, তারা 1,52,157 কোটি টাকা। ছায়া বাজেট কি ভাই? ছায়া বাজেট শ্যাডো বাজেট, যেটা শ্যাডো বাজেট কত কোটি টাকা? 8,39,505 কোটি টাকা দিয়েছে জামায়াত। আচ্ছা, আর 8,52,157 কোটি টাকা ছায়া বাজেট প্রকাশ করেছে এনসিপি। এই ছায়া বাজেট সরকারের যে বাজেট সামনের দিকে 11 জুন দেবেন, এটাতে কোনো এফেক্ট পড়বে কিনা? বা প্রশ্ন হচ্ছে 3 জনের বাজেট দিবেন, আমরা কোনোটাই ডিটেইল জানি না। এতে দেখা যায় পার্থক্য দেখা যায় রাফলি 1 লাখ কোটির, রাফলি। অর্থাৎ সরকার যে বাজেটটা বলছে তার থেকে তাদের পার্থক্য 1 লক্ষ কোটির। তাহলে প্রবলেম 1 লক্ষ কোটি টাকা নিয়ে। এখন কার কি খাত, কে কোন খাতে কত দিচ্ছে আমরা জানি না। এখানে আমি কোন খাত ধরে নাই। যাই হোক, বিষয়টা হচ্ছে কি জানেন, বাজেট আমি ভাই আগেই বলিনি, আমি বিশিষ্ট কোনো অর্থনীতিবিদ না, আমি এটা বুঝি না। তবে সাদামাটা চোখে সিম্পল বাজেট করার জন্য আইনস্টাইন লাগে না। বাজেটটা কি? সরকার যে বাজেটটা দিবে তার মেইন পার্ট হলো আমাদের আগামী 1 জুলাই 2026 থেকে 30 জুন 2027 পর্যন্ত আমার রাষ্ট্রে এই টাকা এই খাতে খরচ হবে। রাইট, এটা হলো একটা সাইড খরচটা দিছে পরিষ্কার ভাবে। তার পাশাপাশি আপনি যে খরচ করবেন টাকাটা পাবেন কই, এটা একটা প্রশ্ন। আমাদের ফ্যামিলিতেও তাই হয়।
আমরা কি করি যে আমরা সামনের মাসে এই জিনিস করব, দেখা গেল সামনের মাসে আসার আগে আমি এই পোলাও কোরমা কল নিয়ে খাবো, কক্সবাজার ট্যুরে যাব, সিঙ্গাপুর যাব ফ্যামিলি নিয়ে ইত্যাদি। দেখা গেল যে এমন কতগুলো প্রোগ্রাম এসে গেল, এর ভিতরে একজনের হার্টের প্রবলেম হয়ে গেল, হার্টের প্রবলেম হয়ে গেলে আমি ওখানে শিফট করে ফেললাম, সিঙ্গাপুর যাব না, সেটা অন্য চ্যাপ্টার। কিন্তু আমার এখানে আমি যেটা বাজেটে পাইছি, সাধারণ লোক যে সমস্ত আলোচনা করে, দায়িত্বশীল লোকেরা, যেমন বিজনেসম্যানদের একটা বিরাট ফ্যাক্টর এখানে। বিজনেসম্যানদের কথা আমি শুনতেছি কয়েকটা ব্যাপার পাইছি। একটা ব্যাপার আমি বলি, একজন বিশিষ্ট উনি বোধহয় নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ট্রাস্টি বোর্ডের কেউ, ওয়ারাসুল করিম, হ্যাঁ, উনি কতগুলো সুন্দর কথা বলছেন। যিনি একটা কথা বলছেন যে এই বাজেটটা জব কিলিং বাজেটের মতো হচ্ছে। জব কিলিং বাজেট মানে কি? উনি বলতে চাচ্ছেন যে আমাদের যে ভঙ্গুর অর্থনীতি, 16 বছর সাফার করছি, তারপরে বলতেছে 1.5 বছরের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সব জায়গায় আমাদের অর্থনৈতিক দৈন্যতা প্রচুর, তার ভিতরে এই 1 লক্ষ কোটি টাকা, রাফলি 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকার বাজেট বেড়ে গেছে। মানে সেটা আমাদের চিন্তা করা, মাথায় রাখা উচিত আমাদের ভঙ্গুর অর্থনীতিতে। কারণ আপনি যে 9 লক্ষ প্লাস 9.5 লক্ষ প্রায় কোটি টাকার বাজেটটা করলেন, তার বক্তব্যটা হলো আমরা এনবিআর এর মাধ্যমে, আমাদের সোর্সগুলা কি, নাম্বার 1 এনবিআর, অনলি এনবিআর। এবং এনবিআর যদি আমি যাই, তার বক্তব্যে সর্বোচ্চ 4.5 লক্ষ থেকে 5 লক্ষ কোটি টাকা 1 বছর ব্যাপী পাবেন কিনা সন্দেহ। তর্কের খাতিরে উনি বলছেন 5 লক্ষ যদি ধরেও নেই, বাকি 4.5 লক্ষ কোটি টাকা থেকে পাবেন? এটা একটা বিরাট প্রশ্ন। সেখানে বলছেন এই জন্য জব কিলিং বাজেট কেন বলছেন, যে ট্যাক্স সরকারের ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট প্রায় 12 থেকে 14%। তারা বলছেন এই ইন্টারেস্টটা খুব বেশি মাত্রায়, আবার আমাদের বিজনেসও ভালো না, তাহলে কি করব?